আর আমার বইয়ের কথা বলি একটু। আমার বই বের হবে, এটা প্রকাশিত হওয়ার সাথে সাথে। আমার তো ফেসবুকে কমেন্ট দেখার সময় হয় না, প্রথম 10টা কমেন্ট দেখি পালসটা বোঝার জন্য। ওই 10টার মধ্যেই দেখলাম 2জন লিখলো যে আপনি উপদেশটা এত সময় পান কীভাবে বা বই লেখা, তো বই লেখেন, কাজ করবেন কি আর, বুঝাইতে যাচ্ছে এরকম। তো একটু জানিয়ে রাখি, এই বইটা এটা মূলত সংকলিত বই। প্রথম আলোতে আমার গত 4 বছরে যে সমস্ত লেখা বের হয়েছিল, সেখানে এই সময়ের একটা চিত্র ছিল যে আমরা কত কষ্টে থাকতাম, কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কিভাবে আপনার রাজনীতির নামে অপরাজনীতির চর্চা হয়েছে, কুৎসার রাজনীতির চর্চা হয়েছে, মিথ্যা রাজনীতির চর্চা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ভারত তোষণ করা হয়েছে, উন্নয়নের নামে কিভাবে লুটপাট করা হয়েছে। এগুলি প্রথম আলোতে লিখতাম। লেখাটা বেশ অসম্ভব ছিল, লিখে খুব ভয়ে ভয়ে থাকতাম জাকারিয়ার ফোন আসে নাকি। ফোন করে বলতো যে আসিফ ভাই এটা একটু অন্যরকমভাবে লিখতে হবে, হেডিংটা চেঞ্জ করে দিতে হবে। তখন দুঃখ লাগতো, তারপরে মনে হতো 70% তো বলতে পারছি, এটা বলার প্ল্যাটফর্মও তো ছিল না তখন। যখন বই লেখার সুযোগ পেলাম তখন আবার সুযোগ নিলাম। যেমন একটা লেখার হেডিং ছিল সমস্যাটা একদলীয় মানসিকতা, তা আমি অরিজিনাল লেখাতে লিখেছিলাম সমস্যাটা বাকশালীয় মানসিকতা। বাকশালীয় শব্দটা তখন রাখা যায়নি, এখন আমার সুযোগ এসছে আবার বাকশালীয় করে দিয়েছি। এই ধরনের কিছু পরিবর্তন শুরু করেছি। আর লেখাগুলোর মধ্যে একটা সুর আছে, কিছু পলিটিক্সের বিষয়, কিছু রাজনীতির বিষয়, সেই জায়গাটা আনার চেষ্টা করেছি। জুলাই গণঅভ্যুত্থানকালে একদম সামনে প্রত্যেক দিন প্রত্যক্ষদর্শীর ভূমিকায় ছিলাম, সেটা সম্পর্কিত 2টা লেখা আছে। তো একটা ঘটনা আপনাদেরকে একটু বলি। জুলাই গণঅভ্যুত্থানকালে অবিসংবাদিতভাবে আমাদের সবচেয়ে সমুখ্যসারী নেতা ছিল, সবচেয়ে সমুখ্যসারী আমি যাকে বলেছি হচ্ছে নাহিদ ইসলাম। তাও আমার সৌভাগ্য ওদের সাথে প্রতি 2-1 দিন পর পর অনেক সময় কাটানো হয়, অনেক কথা বলা হয়, একসাথে খাওয়া দাওয়া করি, কাজ করি। তা আমি নাহিদকে একদিন জিজ্ঞেস করলাম, নাহিদ এর আগে কেউ পারলো না, তোমরা কীভাবে পারলাম? তো আমাকে একটা কথা বলেছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বলে কি, স্যার আমরা মরার জন্য প্রস্তুত ছিলাম, সত্যি প্রস্তুত ছিলাম। তা আমি না এই কথাটা খুব বিশ্বাস করি, কারণ আমি একটু অন্যদের চেয়ে একটু ভয় ডর কম আমার, আমি ভয় কম পাই। কিন্তু মৃত্যু ভয় আমার সারা জীবনই ছিল। মৃত্যুকে ভয় পাই না এটা কখনো বলতে পারি না, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি এটা অনেক জায়গায় বলেছি। 3 অগাস্ট 4 অগাস্টে কিন্তু আমার মধ্যে সত্যি মৃত্যু ভয় ছিল না। আমার স্ত্রী আছে, ওকে আমি একদিন বললাম যে তুমি আমার পিন নাম্বার যে আছে কার্ডের, পিন নাম্বারগুলো রাখো, আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি। তো ও তো খুব কান্নাকাটি করে, নার্ভাস হয়ে যায়, এই জন্য বলতে পারি নাই। আমি নিশ্চিত ছিলাম যে কোনো সময় মরেও যেতে পারি, এবং আমার একটুও ভয় লাগছিল না। মনে হয় এতগুলা ছেলে মরেছে, এতগুলা মানুষ মরেছে, আমাদের বেঁচে থাকাই তো অন্যায়। জীবনে আমার এই বোধটা কখনো আসেনি। তো নাহিদটা যখন বলে যে প্রস্তুত ছিলাম মরার জন্য, মৃত্যুকে ভয় পাই নাই, তো এটা কত তীব্রভাবে তারা ধারণ করতো যে আমার মতো একজন মধ্যবয়স্ক মানুষ, 4 সন্তানের পিতামাতা, আমার মধ্যে থেকে ওই ভয়টা চলে গিয়েছিল। আমি নিশ্চিত জাহিদের মধ্যে থেকে চলে গিয়েছিল। জাহিদ যখন এই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের শেষ দিকে প্রোগ্রাম করতো, আমি খালি অবাক হয়ে ভাবতাম যে জাহিদ এখন বেঁচে আছে, এখনও সেই প্রতিদিন প্রোগ্রাম করতো, এখনও সে গ্রেফতার হচ্ছে না। এবং আমার ওয়াইফও খুব বড় ভক্ত, আজকে সামনেই বলি, সেই সময় কথা বলা বাংলাদেশের থেকে কত বড় সাহসের ব্যাপার ছিল। মানে রেসপেক্ট টু জাহিদ স্টকের জাহিদ, সবার সামনেই বললাম। তো তখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ, আমি যখন বিচিত্রায় কাজ করতাম, অনেক মুক্তিযোদ্ধারা আসতো, ওনারা মুক্তিযুদ্ধের গল্প বলতো, আর আমার খুব অবাক লাগতো যে কোনো সময় মরে যেতে পারে, তারপর যুদ্ধে যেতে পারে মানুষ। আমার এই জুলাই গণঅভ্যুত্থানের পর মনে হয় আসলেও পারে।